শুভ সন্ধ্যা, একটি অতি মনোরম সন্ধ্যা। কেন বলছি একটু পরে সবাই টের পাবে। আশা করি খুব ভালো আছো। সেই যে ঈদের সময় দেখা হলো, তারপরে আজকে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আজকের বিষয় দারুণ সুন্দর, বলছি পরে। আগে কারা আছে? ও হ্যাঁ, আমি আরজু বান্দারা বকুল, জানো তো তোমাদের সাথে থাকি সপ্তাহান্তে। আজকে যারা আছে আমার ভীষণ প্রিয় এবং ভীষণ ভালো লাগার, এবং ওরা যে কাজটা করে সেই কাজটা হলো সকলের ভালোবাসা পাওয়ার একটা কাজ। আমি আগে ওদের সাথে পরিচয় করিয়ে দিই, ভীষণ লোভ হচ্ছে, তারপরে তোমাদের সাথে তো আড্ডার ফাঁকে ফাঁকে কথা হবেই। আমার ডান দিকে বসে আছে ফাইজা আহমেদ, সঞ্চয়িতা স্বত্বাধিকারী ও খাদ্য দর্শন গবেষক। মানে বেশ বিশাল একটা, মনে হচ্ছে ভারী একটা গোলক আমি তুলতে চেষ্টা করছি। নামের মধ্যে একটা বিশাল ব্যাপার আছে। এই বিষয়ে পরে আসছি। আমি ওর কাছে যাচ্ছি। আমার বাদিকে যিনি আছেন সাফিয়া আজিজ, পরিচালক, প্রাকৃতিক কৃষি। মাগোমা, একদম শেকড়ের টানে, শেকড়ের খুব কাছাকাছি, তাই তো? তাহলে আমি আগে ফাইজাকে জিজ্ঞেস করি এই সঞ্চয়িতাটা কি, আর খাদ্য দর্শন গবেষক, এটা বাংলায় আমার কাছে একটু নতুন শব্দ মনে হচ্ছে, একটু যদি ছোট করে বলতে। আর আজকে কেমন লাগছে এখানে এসে? ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে, কারণ এই বিষয়ে কথা বলতে পারার জন্য যে ইনভাইটেশন, এটা সবসময় আলাদা মনে হয়, মানে উত্তেজনাটা আলাদা থাকে। কারণ এগুলো নিয়ে কথা খুব বেশি মানুষ আসলে শুনতে চায় না, এবং এটা নিয়ে আড্ডা হতে পারে। এটার জন্য আমি আমার গ্র্যাটিটিউড আপনাদেরকে জানাচ্ছি। আর আমার পরিচয়ে যেটা দেয়া আছে সঞ্চয়িতা, এটা আমার প্রায় 13 বছর ধরে। এটা আমি আসলে নিজেকে যখন সঞ্চয়িতার স্বত্বাধিকারী বলি, তো একটা জিনিসের আসলে কোনো জিনিস শুরু করলেই তো সেটার মালিকানা হয়ে যায়, তো ব্যাপারটা এরকম। কিন্তু সেটার থেকে আমার বলতে সবসময় ভালো লাগে যে আমি ফুড ভিশনারি বলি নিজেকে। কারণ হচ্ছে খাবার নিয়ে আমার অন্য রকম একটা ভাবনা সবসময় কাজ করেছে, কিন্তু সেটাকে কখনো এরকম কমার্শিয়াল প্ল্যাটফর্ম হয়ে যাবে সেটার আমার কোনো অ্যাম্বিশন বা ইন্টেনশন ছিল না। আমি সবসময় চেষ্টা করেছি আমাদের হেরিটেজ ফুড, যেগুলো আমাদের মানে কালিনারি হেরিটেজটাকে কোনোভাবে আমরা আমাদের শহরে ঠিকঠাক প্লেটিংয়ে আনতে পারি নাকি। মানে আমরা নিজস্ব খাবারকে সবসময় রাস্তার ধারে হবে, গরিব মানুষ পেঁয়াজু খাবে, বড় লোকরা ফ্রাইড চিকেন খাবে, এরকম যে একটা বিভাজন, এই শ্রেণী বিভাজন নিয়ে আমার একটা মাথায় সবসময় একটা আবেগ কাজ করত, যে খেতে তো ঠিকই আমাদের টেস্ট বাদে আমাদের পেঁয়াজুটাই ভালো লাগে, রাইট? কিন্তু সেটাকে আমরা মেহমান আসলেও দিতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো সঞ্চয়িতার আইডিয়াটা ছিল এই ধরনের আমাদের শৈশবের খাবার বলেন, যেটা আমাদের খাবার আমরা বলতে পারি, সেই খাবারগুলোকে যদি বলেন 5 স্টার প্লেটিংয়ে মানুষের সামনে নিয়ে আসা। তো এই কাজটা আমি একভাবে করে যাচ্ছি, এবং খাবারটাকে আমি কোনোভাবেই পণ্য হিসাবে কখনো দেখি নাই। খাবার আমার কাছে আসলে একটা কানেকশন, এবং একটা মানুষকে যখন আমি এটা বিক্রয় করি বা তার জন্য রান্না করি, আমার মনে হয় এটা আমি তাকে একটা এনার্জি ট্রান্সফার করছি। সো এটা আমি খুব রিলিজিয়াসলি দেখি এবং দেখার চেষ্টা করি, যে মনে হয় যখন আমি কিচেনে কারোর জন্য রান্না করব, অজু করে বা পবিত্র হয়ে ঢোকার মতো যেই জায়গাটা, তো ওই জায়গা থেকে দর্শন, এই কথাটা এই কারণে এসছে যে খাবারকে আমরা পণ্য হিসাবেই দেখে আসছি, এবং নেক্সট জেনারেশনের জন্য আমরা এইভাবেই বলছি। তো আমি নিজেকে ওই জায়গায় খুব ফোকাসড হয়ে আমি ওই কাজগুলো করবার চেষ্টা করি, যে খাবারের দর্শনটা বের করা, আমরা কোন মাটিতে বড় হয়েছি, সেটাকে কেন আমরা উজ্জ্বল রেখে অন্য কাজ করছি, সেটার প্রতি যত্নটা আনা, এই গবেষণাটা আমার খুব ব্যক্তিগত। তো এই সঞ্চয়িতার কাজ, এটা একটা ভিগান রেস্তোরাঁ বললে ভুল হবে, কারণ আমার ওয়াক ইন অপশন নাই। আমার একটা প্রাইভেট ডাইনিং আছে, ম্যাক্সিমাম 10 জন মানুষ আগে থেকে বলে আসলে খেতে পারবে, কিন্তু কমপ্লিটলি প্ল্যান বেসড। এখানে কোনো প্রাণীজ উৎসের কিছু ব্যবহার করা হয় না। এই হচ্ছে আমার সঞ্চয়িতা। বাহ, অসাধারণ ব্যাপার। তো আমরা মোটামুটি ফাইজার যে মানে অনুভূতি এবং তার যে সেই অনুভূতি ব্যক্ত করার যে প্রয়াস এবং সুন্দর শব্দচয়ন এবং বিশেষণ দিয়ে জানালো, তাতে মনে হয় একটু একটু মনে করা গেছে যে আমাদের আজকের বিষয়টা কেমন হতে পারে। সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আসি, এটা সবাই অবগত আছে। প্রকৃতির প্রার্থনা। আমরা কিন্তু প্রকৃতির সন্তান, প্রকৃতির মধ্যেই বাস করি। তো সেই প্রকৃতির প্রার্থনা আমি শুনবো না আর আমার প্রার্থনা প্রকৃতি নেবে না, তা কিন্তু হবে না।
আমরা একে অপরের। তো আমি যাচ্ছি প্রাকৃতিক কৃষি। কৃষি তো কৃষি, তাই না? যেটা একেবারে পৃথিবীর আদি শিল্প যদি বলা হয় তাহলে সেটা আসবে কৃষি। আরেকটা আসবে নৃত্যকলা। ফাইজা একজন নৃত্যশিল্পী আমি জানি। তো এই যে পরিচালক প্রাকৃতিক কৃষি, এটা আলাদা করে নামকরণটা কি মানে নিজের নাকি এটা কোনো প্রতিষ্ঠান? এটা আসলে একটা প্রতিষ্ঠান আকারেই এখনো চলছে। বাহ। তো সেটা হচ্ছে যে প্রাকৃতিক কৃষি হচ্ছে একেবারে নেচার বেসড, মানে ন্যাচারাল ফার্মিং যেটাকে বলি আমরা, প্রাকৃতিক কৃষি যেটা প্রকৃতি আপনাকে শিখিয়েছে। যেমন এখন কৃষি তো এসছে, কিন্তু কৃষি আসার আগে তো আপনার প্রকৃতির মধ্যে যে কৃষিটা ছিল সেটা তো নেচারেই নিয়ে এসছে। এবং এর মধ্যে আমরা যারা কৃষিটাকে করছি বিভিন্নভাবে আমরা নিজেদের মতো করে, মনোকালচারিং আসছে, তার মধ্যে সার বিষ এগুলো এসছে। তো আমরা যখন আগের কৃষি দেখি তখন কিন্তু এগুলো ছিল না, নেচারই আপনাকে কৃষিগুলো দিয়েছিল, মানে নেচার থেকেই আমরা খাবারগুলো পেয়েছি, সবকিছু পেয়েছি, তারপরে গিয়ে ওটাকে আমরা ডোমেস্টিক হিসেবে নিয়ে এসেছি। তো সেখান থেকেই আমরা যেটা বলি যে একেবারেই পরিপূর্ণভাবে প্রাকৃতিকভাবে যে উৎপাদনটা হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক কৃষি। এবং আমরা এটা মানি যে এই কৃষি কাজে যে উৎপাদিত ফসলগুলো হয় এটা অবশ্যই নিরাপদ হয় যদি আপনি সেটাকে আপনার মতো মডিফাই না করেন। আসলে আমরা যদি মানে কবির ভাষাতেও বলি, কবি গীতিকবি লালন ফকির বলেছেন যে এই দেহটা একটা খাঁচা, খাঁচার ভেতরে একটা পাখি আছে। তো পাখিটা যদি আত্মা হয় তাহলে তো দেহটা একটা খাঁচা, সেই খাঁচাটাকে তো মজবুত রাখতে হবে। তো বাঁশের খাঁচা, লোহার খাঁচা এগুলো বিভিন্ন কায়দা করে মজবুত করতে হয়, কিন্তু দেহ খাঁচাকে মজবুত করতে হলে নিশ্চয়ই প্রকৃতির সাহায্য ছাড়া সেটা সম্ভব নয়। একদম। আমরা কিন্তু অনেক অনেক খাবারই কিন্তু মানে খাই শুধুমাত্র মুখের স্বাদের কারণে আর ক্ষুধা নিবৃত্ত করার জন্য, কিন্তু সেটা আমাদের শরীরে মানে ঠিকমতো শরীরের সাথে সেটা সামঞ্জস্য রেখে প্রকৃতির কাছে ফেরত দিচ্ছে কিনা সেটা কিন্তু সত্যি আমরা ভেবে দেখি না। হ্যাঁ, আর ভাবনাটাও আসলে আমাদের আশপাশটা এমনভাবে তৈরি হচ্ছে খুবই গ্র্যাজুয়ালি, এটাকে আমি নেগেটিভলি দেখি, যেটা একটা স্লো পয়জনিংয়ের মতো আপনার দেখার দৃষ্টিটাকে বদলে দিচ্ছে। যে আপনি আসলে ভাববেন এটা আমার খেতে হবে, কিন্তু এটা আসলে আপনার ভাবার কথা না। এটা আপনার কাছে খাদ্য এমনভাবে আসার কথা, যেই প্রকৃতি যেই সময় যেটা আসার কথা। আপনি এখন গ্রীষ্মকালেও আপনার টমেটো খেতে হচ্ছে, বর্ষাকালেও টমেটো খেতে হচ্ছে, তাহলে আপনি যে শীতকালে বসে আলাদা টমেটোর ঝোলটা খাবেন, শিমটা খাবেন, এইটাকে আমরা প্রথমে আন্ডু করে ফেলেছি এবং আন্ডু করে আমরা সর্বোচ্চ সাফল্যের আর বিজয়ের হাসি দিচ্ছি। আমরা ভাবছি যে কি পরিমাণ উৎপাদন, কি পরিমাণ আমরা এখন আমাদের জমি কত উর্বর, যে আমরা এখন সারা বছর জুড়ে সব পাই। কিন্তু এই সব পাবার পরে, এটা নিশ্চয়ই সাফিয়া উনি ভালো বলতে পারবেন, ওনার সাথে একটু আগে কথা হচ্ছিল যে আমাদের এত কেন লাগবে, সব কেন লাগবে। এই যে একটা মানসিক পরিবর্তন আমাদেরকে, মানে আমি একটা কনসিয়াস মানুষ, আমি জানি আপনিও নিশ্চয়ই কনসিয়াস, আপনি জেনে তো অসুস্থ হতে চাইবেন না, কিন্তু কেন আমরা মানসিকভাবে এমনভাবে তৈরি হয়েছি যে আমরা ভাবছি এখন আমরা অনেক বাইরে কাজ করি, আমাদের বাইরের খাবার খেতে হবে, এইটা এক ধরনের জায়গা, এইটা আমাদের কমফোর্ট জোন আমরা বলছি। তারপর হচ্ছে যে এখন তো সব কিছু টাটকা পাওয়া যায়, ঢাকা শহরে সবই টাটকা পাওয়া যায়, মানে মনে হয় যে আমরা প্রায় মানে কৃষকদের বাড়ির পাশে আমাদের বাড়ি। হ্যাঁ, এই টাটকা বলার সময় আমরা খুব খুশি, কিন্তু এগুলো খাবারের পরে আমি এখন দেখি, এখন তো খুব মনোযোগী হই, শহরটাকে দেখি যে কি পরিমাণ অন্যান্য ধরনের দোকানপাট বন্ধ হয়ে ফার্মেসি তৈরি হচ্ছে। তো আমরা তো এই লুপটা বুঝতে পারছি না যে আমরা খাচ্ছি, ওষুধ খাচ্ছি। ওই যে আপনাকে ইনফ্যাক্ট আমরা মেকআপ রুমে বলছিলাম যে আমরা আপনার খাদ্য থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের যেই জার্নিটা, মানে আপনি খাবেন এবং মরে যাবেন, মাঝামাঝি যা আছে, সাফিয়া বলছিলেন যেটা একটা প্যাকেজ, সো প্যাকেজের সব কিন্তু আছে, মানে কেমো লাগবে ভাই, কেমো আছে, মানে আমরা এইভাবে ইউজ টু হয়ে যাচ্ছি। কিন্তু আসল যত্নটা কোথায় করে আমাদের কোনো বিলিভিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। আমরা অনেক খেতে চাই, অনেক ভালো থাকতে চাই, আরও বেশি আকর্ষণীয় মোড়কের জিনিস আমাদের ভালো লাগে, কিন্তু আমরা তো পেছন ফিরে তাকালে আমরা তো এরকম লোভী ছিলাম না।
এবং আমরা সবচেয়ে অভিজাত ছিলাম। আমরা যেই সময়টাকে আমরা ভাবি যে আমরা দরিদ্র ছিলাম, আমরা শুধু কেন আলু ভর্তা সরিষার তেল দিয়ে বউখুদি ভাত খেয়ে নাস্তা হবে, এটা তো নিশ্চয়ই খুব একটা ধনী লোকরা খায় না। কিন্তু এখন দেখেন আপনার অনেক টাকা আছে, আপনি কিনে অনেক কিছু খেতে পারবেন, কিন্তু এই রেসিপি আপনি ইচ্ছা হলেই আমরা কি মানে খেতে পারছি কিনা, এই আভিজাত্যটা হারিয়ে আমরা যেই পরিমাণ ধনী বোধ করছি, এই দারিদ্রটাকে কাটানো আমার কাছে মনে হয় যে কথা বলতে হবে। আসলে আমরা তো নিজেরা এটার ভিতরে ঢুকে যাচ্ছি, আসলে এটা একটা মেইজের মতো। তো এটা একটু দুঃখজনক, কিন্তু ওই যে প্রকৃতির প্রার্থনা নামটা আপনারা খুব সুন্দর দিয়েছেন, যে এই প্রার্থনাটাকে মানে জীবনটাকে তো এই স্পিরিচুয়ালি দেখবার জায়গাটা, এবং সেটার সাথে তো বেঁচে না থাকলে তো আর কোনো মানে নাই। তো বাঁচতে হলে তো খাদ্যের যোগান লাগবে, সেই যোগানটাই আমাদের বিষ। তো আমাদের অস্থিরতাও বাড়ছে, আমরা দেখছি মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস বাড়ছে। হ্যাঁ, এত কেন ডিপ্রেশন আমি জানি না, এবং বেশিরভাগ ডিপ্রেশন বলা হচ্ছে মেয়েরা ডিপ্রেসড, এটা নিয়েও আমার আপত্তি আছে। না ভাই, ডিপ্রেসড হলে সবাই হও, কারণ মানে হওয়ারই কথা, কিন্তু এটাও আরেকটা আমার মনে হয় যে নতুন তৈরি হচ্ছে, কিন্তু ফুড আমাদেরকে স্ট্রেস দিচ্ছে। হ্যাঁ, আমরা যা যাচ্ছে আমাদের ভিতরে, এই অস্থিরতা তো ও তৈরি করে দিচ্ছে, তারপর শারীরিক মানসিক অস্থিরতার জন্য সমস্ত প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এটাকে আমরা যত কথা বলবো, নিশ্চয়ই নেক্সট জেনারেশনের জন্য অ্যাটলিস্ট ওদেরকে এই ভাগটা যে এটাও আছে, এটাও ভাবা যায়, এটা নিশ্চয়ই জরুরি হয়ে পড়ছে বলে আমার মনে হয়। অসাধারণ, একদম। আমরা সাফিয়ার কথা শুনবো অবশ্যই, একটা প্রোগ্রাম আছে না কালকে, ওই বিষয়ে আমরা আলাপ করব। একটুখানি বিরতি নেবার সময় হলো। হ্যাঁ, এই যে প্রকৃতি প্রার্থনা, আমরা প্রকৃতির সন্তান, আর আমরা বেঁচে আছি, বেঁচে থাকলেই কেবলমাত্র জীবনকে উপভোগ করা যায়, চলে গেলে আর হয় না। তার জন্য কি দরকার, আজকের এই আড্ডাটা ভীষণভাবে সেটা বুঝিয়ে দেবে। সেই পর্যন্ত সাথে থাকতে হবে। একটুখানি বিরতিতে যাচ্ছি এবং যথাসময়ে ফিরবো আশা করি। ফিরে এলাম বিরতি শেষে, আবারও যাচ্ছি আমরা প্রকৃতির প্রার্থনা নিয়ে আজকের আড্ডায়। সাথেই থেকো সকলে। সাফিয়া আজিজ সুন্দর একটা সবুজ শাড়ি পরে এসেছে, একেবারে প্রকৃতির মতো না? আমিও কিন্তু যখন আসছি তখন ভাবছি যে সবুজ পরি, দেখলাম সবুজের সাথে সবকিছু মিলছে না, এরপরে আবার বৃষ্টি এলো, ভাবলাম নীল পরি, তার সাথেও অন্য অনুষঙ্গ যাচ্ছে না। তো শেষে চিন্তা করলাম যে আমাদের সোনার বাংলাদেশ, গোল্ডেন কালার কিছু পরে যাই, যাতে তোমাদের সাথে, তোমরা তো ছোট মানুষ, তোমরা যা পড়বে, যেটা করবে, যেটা বলবে সব কিছুই সুন্দর। আচ্ছা, কালকে একটা সঞ্চয়িতার আয়োজনে একটা দারুণ একটা ব্যাপার হতে যাচ্ছে, সেটা একটু যদি সুন্দর করে বলতে, তাহলে আমিও একটু শুনতে ভালো লাগতো আমার নিশ্চয়ই, আর যারা আমাদের সাথে আছে তাদেরও ভীষণ ভালো লাগবে। আচ্ছা, কালকে যে প্রোগ্রামটা রাখা হয়েছে সিড অ্যাওয়ারনেসের ব্যাপারে, যে বীজ, আমরা তো যারা খাবার খাচ্ছি শুধু খাবার খাচ্ছি, এই খাবারটা কোত্থেকে উৎপাদন হচ্ছে, কোত্থেকে আসছে, এবং এর পেছনে যে কি ঘটছে সেটা কিন্তু আমরা খোঁজটা অনেকেই রাখছি না। না, একদমই না, মনেই করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীজ থেকে আপনার হচ্ছে ফসল উৎপাদন হয়, এটুকু সবাই আমরা জানি, কিন্তু এই বীজটা আসলে কোথায়, কোত্থেকে আসছে, বা কোন বীজ দিয়ে আমরা খাবারটা উৎপাদন করছি, এই জায়গাটা থেকে কিভাবে সংরক্ষণ কিভাবে করছি, এগুলো নিয়েই আর কি আমাদের অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা আগামীকাল ফাইজাপা রেখেছেন। তো আমার এখানে বলা হচ্ছে যে বীজ আসলে কি, বীজটা বা কৃষিটা কিভাবে আসলো। আমি যদি বলি যে লেডিস ক্লাবের যদি আড্ডায় হয়, তাহলে আমি এটা প্রথমেই বলবো যে বীজ বপন করেছে প্রথম একজন নারী, কৃষিটা শুরু করেছে নারীর হাত ধরে। কিন্তু আজ যদি আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে আমাদের কাছে কোনো নারীর কাছে এখন তার নিজস্ব বীজ নেই, তার হাতে কোনো বীজ নেই, ফসলে বীজ নেই, সে কি উৎপাদন করবে তার হাতে নেই, এটা অন্যের হাতে চলে গেছে। বাজারে অনেক বীজ পাওয়া যাচ্ছে, কোম্পানির বীজগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আগে যদি আমরা ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বীজ কৃষকের বীজ কৃষকের কাছেই আছে, এবং তারা বিনিময় করত। এক কৃষকের কাছে এক বীজ থাকতো ফসলে, তো অন্য বীজ তারা একে অপরের কাছে বিনিময় করে তারা এই উৎপাদনগুলো করত। তো নারীর ক্ষেত্রে যেটা হয়েছে, নারীর হাত থেকে প্রথমে বীজ যাওয়াতে, যখন তার হাতে বীজ নেই,
বীজটা হচ্ছিল তার ক্ষমতা, হুম হুম এবং সে যখন ওই বীজটা লাগাবে, সে কি লাগাবে সেই সিদ্ধান্তটাও তার নিজের ছিল। তো সেই জায়গায় যদি তাকাই, তাহলে আমরা দেখব নারীর ক্ষমতা থেকে সে বিচ্যুত হয়ে অনেকটা গেছে। বিচ্যুত হয়ে গেছে, এবং সে যখন সিদ্ধান্ত নিতে পারছে না, এই সিদ্ধান্তটাও নিচ্ছে অন্য কেউ, যে এই মৌসুমে কি আমরা ফসল উৎপাদন করব, কতটুকু লাগবে, কতটুকু খাবারের, এটাও সিদ্ধান্তটা নারীর কাছ থেকে সরে গেছে। চলে গেছে। এবং দেশি বীজ থেকে বীজ হয়, এটাও আমাদেরকে থাকতো, কিন্তু সেটা এখন নারীদের মধ্যে নেই। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এটা কৃষকদের মাঝেও এখন নেই, পুরোটাই চলে ব্যবসায়ীদের গিয়েছে কোম্পানি ওয়াইজ। কোম্পানি। কিন্তু কোম্পানি যখন বীজ উৎপাদন করে দিচ্ছে, সেটা হচ্ছে আপনার হাইব্রিড বীজ, হ্যাঁ, ওটা দেশি বীজ না। না, কিন্তু দেশি বীজ যেটা হয়, যে আপনার দেশি বীজের শক্তিটাই অন্যরকম হয়। কারণ আমার প্রকৃতির জন্য ওটা আমি নিচ থেকেই ওর পুষ্টিগুণ বেশি থাকবে। ওর হচ্ছে আপনার যে দেশি বীজ যখন আপনি বুনবেন, তখন আপনার যে গাছটা হবে সেটা হবে শক্তিশালী। আমরা এখন বৃক্ষরোপণ করছি, সেখানে আমরা চারা লাগাচ্ছি, সেই চারাটা না লাগিয়ে যদি আমরা বীজ বপন করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটা মজবুত হয়। যেটা আগে হতো গ্রামে, আমি তো গ্রামের মেয়ে, গ্রামে দেখেছি যে মা দাদি এরাই কিন্তু বীজ লাগাতো, এবং আমার হাত দিয়েও লাগিয়েছি। এই যে আরেকটা কথা বললেন না আপনি, যে আরেকজন তার মতো করে এরকমও বলেছে যে যাও তো ওই পাড়া থেকে অমুকের কাছ থেকে এই বীজটা নিয়ে এসো। অথবা কেউ আমাদের বাড়িতেও এসেছে, সে বলেছে যে এই বকুলের দাদি তোমার কাছে তো এই বীজটা ভালো হয়, আমাকে একটু দাও তো। আমি ওর কথার সাথে না আমি সেই ছোটবেলার চিত্রটা দেখতে পাচ্ছি। তো এমন কি মনে হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাপারটা, সেটাকে নাগরিক করে ফেলা হয়েছে? এটা নাগরিক করে ফেলা হয়েছে একদম। এবং এটা পুরোটাই আপনার হচ্ছে একেবারে কর্পোরেটিজমের মতে নিয়ে চলে আসছে। সেটা হচ্ছে যে এখন আসলে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারছে না কেউ, কৃষক তো নিতেই পারছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি যে নারীরাই, কারণ তার হাতে বীজ নেই, মানে তার ক্ষমতার জায়গা থেকে সে সরে আসছে, তার সিদ্ধান্তর জায়গা থেকে সে সরে আসছে, এবং সে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত। অবশ্যই সে নিজের ফসলটা যখন সে উৎপাদন করতে পারছে না, তখন সে কিনে খেতে হচ্ছে তাকে, বা তাকে গুনতে হচ্ছে। আপনি যখন অন্যের বীজ নিয়ে লাগাচ্ছেন, তখন আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে, কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনার খরচটাও বেড়ে যাচ্ছে। তো যার কারণে তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত। মানে যেখানে তার নিজেরই মূলধন থাকার কথা, সেখানে তার মূলধনটা অন্যের কাছে চলে যাচ্ছে, সেটা চলে গেছে অন্যের হাতে। তো এটা কি মনে হয়, আমি ফাইজার কাছে আসি, এটা কি মনে হয় যে আমাদের এই সময়ের নারীরা ব্যাপারটা নিয়ে ভাবে বা ভাবছে? আমি যেমন বকুলাপা কিছুদিন আগেই আমি হয়তো বা এতটা অ্যাওয়্যার ছিলাম না। আমি যখন থেকে এই প্রাকৃতিক কৃষি খামার মানিকগঞ্জে যাওয়া শুরু করি আমার ছেলেকে নিয়ে, এবং ওখানে আমি শীতকালীন সবজির ফসল আমরা নিজেরা আমাদেরটা ফলাই, তো আমি গত 4 বছর ধরে টানা করছি। তো এই মাটির সাথে মাটির টানটা বুঝতাম, কিন্তু মাটির টান আসলে আমরা, এটা তো কেউ ডিসএগ্রি করে না, আপনি যাকেই বলবেন কেউ বলবে না যে প্রকৃতি পছন্দ করি না। কিন্তু এই পছন্দ অপছন্দর মানে বিয়ন্ডে যে এটা যে লাইফস্টাইলে সাথে আমাদের মিশে থাকার কথা, এইটা এরকম না একটা ভ্যাকেশন মোড অন করলাম তখন প্রকৃতি, এর বাইরে এটা। তো এইটা আমার ধারণা যেটা হচ্ছে প্রথম আইস ব্রেকিংটা আমাদের আরবান লাইফে দরকার। কিন্তু সেটা করতে হলে কৃষি খাত নিয়ে বা মাটি নিয়েই তো কথা আমরা খুব জোরালোভাবে বলি না, এটাকে বলি খুব স্পেসিফিক কিছু কথার কথা। মানে মাটির প্লেটে আমরা খাই বৈশাখে, হ্যাঁ, কিন্তু মাটির প্লেটে আপনি অন্যান্য সময় খাওয়া মানে বিভিন্ন আপনার সামাজিক মনে হবে আপনি অপরাধ করে ফেলছেন, বা আপনি হয়তো বা দারিদ্র সীমার নিচে বাস করেন, বা অনেক ধরনের পিয়ার প্রেশারও থাকে। তো এরকম ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের মাঝখানে নাই। তো সেখান থেকে তো বীজ অনেক দূরে ছিল। আমি যখন ওখানে যাওয়া শুরু করি, এই যে আমরা ভাবতাম যে শহরে তো সব টাটকা, কিন্তু আমি নিজে নিজে অনেক পড়াশোনা করার চেষ্টা করতাম যে হাইব্রিডের মানে সমস্যাটা কি। মানে একটা জিনিসকে আপনি ইঞ্জিনিয়ার করছেন, মানে এটাকে ল্যাবে বানাচ্ছেন, একটা জিনিস ল্যাবে বানায়, সেটার থেকে মানে যে ল্যাবে বসে বানাচ্ছে, কথার কথা XYZ একটা দেশ, সে আমাদের দেশের
আমার মাটি, আমার রোদের আলো, আমি কিভাবে পুড়ি, আমি কিভাবে শ্বাস নেই, আমার শরীরের ক্ষমতাটা কি, ও কিন্তু ওটা জানে না। সো ও একটা সেন্ট্রাল জায়গা থেকে দিয়ে এটা পৃথিবীতে ছড়াচ্ছে। সো এই যে একটা ইঞ্জিনিয়ার্ড জিনিস আমরা খাচ্ছি এবং সেইটা আমাদের তো আসলে ওয়ার্ক করছে না, না হলে এত সবজি খাচ্ছি কেন আমরা মানে আমাদের ভালোও লাগছে না, এটা আমার এবং সুস্থতাও মানে নিশ্চিত করা যাচ্ছে না। তো এটার পরে আমি যখন বীজ নিয়ে ওনাদের ওই মানিকগঞ্জের ওখানে দেখলাম, উনি যেটা বললো বীজ বিনিময় উৎসব, আমি গত 3 বছর ধরে যাই, এটা চৈত্র সংক্রান্তির দিন হয় আর কি। তো এইবারও আমি গেছি এবং উনি যেটা বললেন, এবার ওনারা ওখানে প্রথম শুরু করেছেন যে নারীর হাতে যে বৃদ্ধ, যে লাস্ট জেনারেশন, সে একটা নেক্সট জেনারেশনকে তার বীজটা সে দিয়ে যাবে। হ্যাঁ, সো আমি ট্যাপা বড় ধানের বীজ এবার আমি পেয়েছি। তো এটা আমি আমার ছেলের নামে আমি রেখেছি, যে ওর বউ ঘরে আসলে ওকে যদি দেয়া যায়। হ্যাঁ, এরকম। তো এই যে বীজের এইটুক পর্যন্ত যাত্রা আসতে বকুলাপা, আমার কিন্তু 13 বছরের আমার যেই ফুড নিয়ে যেই কনসাসনেস এবং ভোক্তা হিসাবে আমার যেই অ্যাওয়ারনেস, এগুলা মিলানোর পর মাটির প্রতি টান যাওয়া, তারপর এখন বীজটা যে আসল, এটা বুঝতেও তো আমি নিজেই বুড়া হয়ে গেলাম, ব্যাপারটা এরকম, তাই না? তো আমার কাছে মনে হয় আমার এই আয়োজনটার মূল কারণই হচ্ছে কথাটা তো কেউ শুরু করুক। মানে শহরের বসে আমাদের মাটির কথা বলা ছাড়া উপায় নাই, কারণ বিষটা আমরা খাচ্ছি। আর যারা এটা উৎপাদনের কাজে আছেন, কৃষকরা, তারা মুড়ি মুরগির মতো প্রত্যেক বছর তারা মৃত্যুবরণ করছেন এই বিষাক্ত পেস্টিসাইডস, এই ধরনের জিনিস ব্যবহারের কারণে। কিন্তু ওনাদের মৃত্যু হয়তো বা স্ট্যাটিস্টিক্যালি আমাদের জন্য অত ইম্পর্টেন্ট হয় না বা ডেটা হিসাবে, কিন্তু ওনারা না থাকা মানে কিছু নাই। হ্যাঁ, আমদানি হবে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আমি তো এই দেশ ছেড়ে পৃথিবীর কোথাও চলে যাইনি, তাহলে যাব না। ধরেন এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাহলে আমার নিরাপদ খাবারটা কোথা থেকে আসবে? এটা গ্রামের কৃষকদের বৈঠকে আর হচ্ছে না। আমার কাছে লাগে শহরে এই কনভারসেশনটা শুরু হওয়া জরুরি। এবং আমি ভীষণ ছোট পরিসরে, আমার এটা একেবারেই ছোট একটা জায়গা, কিন্তু আমি এটা যখন পোস্ট করেছি ফেসবুকে, যে 18 থেকে 20 জন মানুষ যে রেজিস্ট্রেশন করেছেন, তার মানে আগ্রহ মানুষের কিন্তু আছে, মানুষ কিন্তু জানতে চায়। সো আমি ওরকম একটা উদ্দেশ্য নিয়েই করেছি যে কেবলমাত্র অ্যাওয়ারনেস তৈরি করে আমরা কথাটা শুরু করি। কালকেরটাকে আমি বলছি আমাদের একটা কনভারসেশন। একদম একদম, কথাটা আমরা শুরু করব। বিরতির সময় এলো। এই যে ফাইজা আমাদের যে নতুন কথা শোনাচ্ছে, এই প্রজন্মের মেয়ে, আসলে কিন্তু কথাটা নতুন নয়, কথাটা হলো চির পুরাতন। সেইটাকে ও সুন্দর করে একটা নতুন নাগরিক মোড়কে, আমি কি বলবো, আমি অভিভূত হয়ে যাচ্ছি। যাই হোক, সময় একটা বিষয়ে আমাদের বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার ফিরে আসব। এবং সবাই তোমরা চোখ রাখবে ফাইজা এবং সাফিয়ার দিকে, যে কিভাবে আমরা আমাদের সেই হারানো গৌরব, হারানো ঐতিহ্য এবং হারানো ধন, মানিক রতন আবার ফিরে পেতে পারি, সেই বিষয়ে ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতি শেষে। আমার কিন্তু আড্ডাটা ভীষণ ভালো লাগছে। একে হলো আমরা এই যে মেয়েরা, নারীরা ভাবছি আমরা আমাদের সেই পূর্বপুরুষ নারীদের কথা, এবং যে নারীরা কৃষিটা শুরু করেছেন, কি অসাধারণ না? আমি ভীষণ রকমভাবে মানে মুগ্ধ ওদের কথায়। আমি জানি তোমরা যারা শুনছো তাদেরও ভীষণ ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যা খেয়েছি, আমরা নিজেদের যা ক্ষতি করেছি, আমাদের প্রজন্ম যারা সামনে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের এই দেহটাকে প্রকৃতির মতো সুন্দর, স্বচ্ছ, সহজ কিছু গ্রহণ করে নিজেকে আরও সহজ করতে পারে। আমার দাদি 95 বছর বয়সে প্রথম মেডিসিন খেলো, মানে তার খেতে হয় নাই। তো আমি এখন তোমাদের আলোচনা থেকে আমি চিন্তা করছি, এই বুড়ি আসলে কি কি খেত, তার খাবারের ধরন কি কি ছিল, যার কারণে সে অসুস্থ হয়নি, তাকে জীবনে না পাও খেতে হয়নি। এখন আলহামদুলিল্লাহ তার 100 বছর চলছে আর কি। তো এখন টুকটাক কিছু একদম। আমাকে ওনার সাথে একটু দেখা করিয়ে দিবেন। আমি কিন্তু এরকম মানুষ পেলে, আমি ওনারা আসলে ওনাদের জেনারেশনেও কিন্তু ব্রাঞ্চ টাইম থাকতো, যে 10:30টার দিকে ওনারা আসলে কি খেত, হ্যাঁ, ওনারা বিকালের নাস্তায় কি খেত, আমার এটাই কাজ, আমি এগুলোকেই ডকুমেন্ট করছি।
তো এই অনুষ্ঠানের মাঝখানেই চেয়ে ফেললাম, কারণ পরে যদি ভুলে যাই। একদম দেখি কিভাবে এনে দেখা করানো যায় কিনা। আর এই যে শুরুতে তুমি বলছিলে যে তোমার একটা আহারের ঘর আছে, হ্যাঁ, যেটা 10 জন মানুষের জন্য। তো এই 10 জন কেমন, মানে একই পরিবারের 10 জন হতে হবে নাকি অনেকে মিলে 10 জন হলেও চলবে? কারণ আমার মনে হয় এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেকের আগ্রহ জন্মে গেছে যে সেখানে কি আছে, যেতে কিছু হবে। হয়তো বা কাস্টমারও পাওয়া যাবে, তাই না এই চান্সে? না বকুল আপা, এটা আসলে এক পরিবারের হলেই বা এক বন্ধুমহল হলেই ভালো। এটা একটা কমিউনিটি টেবিল, তো এখানে আসলে একসাথে 8 জন মানুষ বসতে পারে। আজকে সন্ধ্যায় যেমন এখানে 10 জন আমার মানে সঞ্চয়িতাতে খাবে, তারা বন্ধু। সো তারা 10 জন আমার কাছে প্রায় 15 দিন আগে তারা জায়গাটা বুক করেছে। আজকে সারাদিন ওগুলো রান্না বান্না হয়েছে, আমি করেছি। তো আমার এখানে এই বিষয়টা হচ্ছে যে যখন তারা আসবে তাদের মনে হবে যে তারা আসলে এমন কোনো রেগুলার রেস্তোরাঁয় আসেনি, তারা আসলে একটা নেমন্তন্ন খেতে আসছে। আমার মূল কনসেপ্টটা এটা ছিল, কারণ আমরা কোথাও খেতে গেলে আমাদের অনেক সময় আমাদের একটু আস্তে কথা বলতে হয়, মনে হয় যে পাশের মানুষটার কাছেও আমার একটা মান রাখতে, দেখা যাবে মনের কথাই বলা হচ্ছে না, কথার কথা। তো ওই প্রাইভেট স্পেসটা একটা গ্রুপ অফ মানুষকে দেয়া। আর যেহেতু শুধুই আমার প্ল্যান বেসড, একেবারেই সমস্ত নিরামিষ এবং কোনো রকমের ভিগানে আসলে মধু এবং ঘি এগুলো ব্যবহার তো করা যায় না, কারণ কোনো প্রাণীজ উৎস ব্যবহার করা হয় না। তো আমার কিচেনটাও বেশ রিলিজিয়াসলি আমি মেনটেন করি। তো এখানে মিনিমাম 4 জন, ম্যাক্সিমাম 8 জন আমি হ্যান্ডেল করি, এভাবেই বলি। এটাকে গত 13 বছর ধরে আমি এটাকে কখনো বড় করতে চাইনি। এটার অনেক রকমের আমার কাছে হয়তো বা লোভনীয়, অর্থনৈতিকভাবে লোভনীয় অফার হতে পারে। অনেকে বলে যে আমরা 25 জন একসাথে খেতে চাই, কিন্তু আমি আসলে নিজে সার্ভ করতে চাই। কার্যক্ষেত্রে এই যে যারা নিমন্ত্রণ খেতে আসে, তারাও কি মানে অ্যাওয়ারনেস নিয়ে যাচ্ছে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, এরকম কিছু আছে? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করছে, কারণ এখানে যারা আসেন সবাই যে সবজি ভুজি তা নয়। তো এখানে তাদের অন্য একটা ইন্টারেস্ট আছে, প্রাইভেট ডাইনিং এর আইডিয়াটা। এবং আমি নিজে খাবারটা রান্না করে আমি কিন্তু নিজে সার্ভ করি। তো অনেকগুলো মানুষের সাথে আমার যেই এই পুরাতন রেসিপিগুলো তাদের সাথে শেয়ার করা। অনেকে বৌখুদি একটা চালের যে বাই প্রোডাক্ট থেকে একটা আইটেম হয়, এটা নিয়েও তো তারা জানে না। সো খাবার তাদেরকে রান্না থেকে শুরু করে পুরোটার জার্নি তারা শুনতে চান, এবং তারা ফেরত যাওয়ার সময় তাদেরকে আমি পান সুপারি দিয়ে বাড়ি পাঠাই। সো রেশটা যেন, কারণ পান মুখে অনেকক্ষণ থাকবে, সো ওই রেশটা নিয়ে যেন ওনারা একটা গল্পের ভিতরে যেন থাকেন। তোমার কথা রেশ ধরে আমি দেখো আমাদের জুমের বন্ধুরা চলে এসেছে, এই যে এত সুন্দর হাসি মুখ। আচ্ছা, এতক্ষণ ফাইজা এবং ছাপিয়া যে কথাগুলি বললো আমাদের প্রকৃতি নিয়ে, হ্যাঁ, এবং আমাদের সম্পদ শরীর, সেই শরীরের যে খাদ্য যেটা শরীরকে সুঠাম রাখবে, তাই না? আগের দিনে বলতো, এখন তো আমরা সুঠাম নেই, কেমন যেন নড়বড়ে হয়ে গেছে। আর যদি সুন্দর দেহটাই না থাকে, সতেজ দেহ না থাকে, তো ভেতরে তো সতেজ মন থাকবে না। তো এই যে দারুণ একটা বিষয় নিয়ে এরা কাজ করছে, এতক্ষণ নিশ্চয়ই লাইভে দেখা যাচ্ছিল। তো আকলিম আপা বলেন তো যে আমাদের এই আড্ডাটা আজকে কেমন লাগছে, এবং আপনি এখান থেকে কতটুকু গ্রহণ করতে পারলেন? ধন্যবাদ। অনেকক্ষণ যাবতই শুনছিলাম, প্রথম দিকে অবশ্যই শুনিনি। খুবই ভালো লাগছে। খুব একটা আমার মানে যুগোপযোগী এবং এই সময়কে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুবই ভালো লাগছে। সেটা যে আপুরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আপনাকেও শুভেচ্ছা। আমি অবশ্য অনেক দূরে থেকে কথা বলছি। আমি এখন আছি কানাডার টরন্টোতে। আমার মেয়ের বাসা আমি তার মানে তো আমাদের এই আড্ডা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। বাহ, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। আসলে হচ্ছে যে আমাদের সুস্থ শরীর সুস্থ মন সবকিছুই, এই সুস্থ শরীরের জন্য শুধু যেন তেন খাবার খেলেই হবে না। আমরা তো এখন মানে সব খাবারই আমরা দেখছি যে এটা খাবো না, এটার মধ্যে ভেজাল আছে, ওটার মধ্যে ভেজাল আছে। এখন এই ভেজালে ভেজালে আমাদের দেহটাই মনে হয় ভেজাল হয়ে গেছে। তাই আমরা মানে কোনো রোগ সবসময় না কোনো রোগ বালাই লেগেই আছে আমাদের। এই জন্য এখন আমাদের চলে যেতে হবে প্রকৃতিতে যেতে হবে। আগে কিন্তু আমি দেখেছি আমার দাদারা, আমার শ্বশুর ছিলেন, উনি 90 বছর বেঁচে গেছেন, উনি কখনো ওষুধ খান। উনি শুধু শেষ বয়সে একটু অসুস্থ হয়ে মারা গেছেন। কেন? কারণ উনি পাটে ঘাটে সূর্যের আলোতে ছিলেন,
বাগানে নিজের জমিতে তৈরি করা ফসল, সবজি, ফল সবকিছু খেয়েছেন। আমরাও তখন ভালো ছিলাম ওই সময়টায়। এখন এসে দেখি যে এই নানান রকম অসুখ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেই ওই প্রকৃতিতে ফিরে যেতে হবে। ফিরে যদি যেতে আমরা হবে। সুস্থভাবে বাঁচতে একদম। চাই, আমাদের প্রকৃতিতে ফিরে যেতে হবে। আর্টিফিশিয়াল অবশ্যই লাগবে, ইউরিয়া মানে বিভিন্ন রকমের সার লাগবে, কিন্তু সেটা একটা পরিমিত ভাবে দিতে হবে। ইনসেকটিসাইড যেটা, সেগুলো একটা পরিমিত ভাবে আমাদের দিতে হবে। তবেই আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরা সুস্থ থাকবো, বিশ্ব ভালো থাকবে। ধন্যবাদ সকলকে আমার কথা শোনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আর মিষ্টি হাসির মিষ্টি আপা, বল। হ্যাঁ, একটু এই যে আমরা যে আলাপটা করছিলাম প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে আমরা, হ্যাঁ, এই বিষয়ে কোনো গান মনে পড়লে শোনাতে হবে। আর 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 ফাইজার কাছে কোনো কিছু বলার আছে কিনা, আরো কিছু চাওয়ার আছে কিনা, মানে দর্শক প্রতিনিধি হয়ে সেটা বলতে পারে। অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা বকুল আপু, আমন্ত্রিত অতিথিদের অনেক সালাম, শুভেচ্ছা। খুব সুন্দর টপিকসটা ছিল, কথা বলছিলাম। আসলে প্রকৃতি প্রেমী আমরা সবাই, কিন্তু কতজন প্রকৃতির সাথে মিশে থাকতে পারি, তাই না আপু? প্রকৃতি, আর আমরা যারা শহর বেস, আমরা যাদের শহরে জন্ম, শহরে আমার বাবা মা থাকে, দাদা পর্যন্ত থেকেছে, আমাদের জন্য খুব টাফ ব্যাপার গ্রাম থেকে জিনিস এনে খাওয়া। তো আমি অতিথিকে বলবো যে অর্গানিক ফুডগুলো অ্যাভেলেবেল যদি হতো, আর যদি সেটা রিজনেবল হতো। আমরা অর্গানিক এখন কিছু কিছু পাই, বাট ইটস ভেরি কস্টলি। তো আমাদের গভর্নমেন্টকেও সহায়তা করতে হবে। আর আমরা ভেজালের মধ্যে আছি, তারপরেও চেষ্টা করি, আমরা জানি, আমি একজন এগ্রিকালচারিস্ট, চাই অর্গানিক ফুড খেতে, আর সাপ্লিমেন্টগুলো যাতে না লাগে চেষ্টা করি, কিন্তু সবটুকু তো পারি না। আর আমার একটা বিজনেস আছে আপু, ঘি, পিওর ঘি, ওটা একদম দেশের থেকে এনে আমি মানুষের কাছে সাপ্লাই দিই। এটা আমার কাছে ম্যানকাইন্ডের মতো মনে হয়, 100% অর্গানিক। তো প্রকৃতির সাথে থাকবো আর চেষ্টা করব অর্গানিক ফুড ট্রাই করতে, নিজের দেহটাকে সুস্থ রাখতে। আর বকুল আপু সব সময় আমার গান শুনতে চাই। চমৎকার বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, আমি দুটো লাইন গান প্রকৃতির সাথে আপনাদের জন্য পরিবেশন করছি আপু, ঠিক আছে? আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, বাহ, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। আজ বৃষ্টির কান্না দেখে। ধন্যবাদ আপু। বাহ, অসাধারণ। যদিও আমাদের সাথে আরো দুজন বন্ধু যুক্ত হয়েছে, কিন্তু আমাকে বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার ফিরে আসছি। দারুণ রকম আড্ডা জমেছে। আর এটা শুধু আজকে, এটাকে শুধু আড্ডা বলবো না, এটা বলবো ভাবের আদান প্রদান। মানে আমরা দিচ্ছি, ওপারে তোমরা নিচ্ছ, এবং তোমরা যেটা আমাদেরকে দেবে, আমাদের চাওয়া পাওয়া, সেটা এই যে যেমন দুজনের কাছে শুনলাম, এটা আমরা ভাগাভাগি করব। মানে প্রকৃতির মাঝে যেরকম ছোট শিশুরা হাত ধরে নাচানাচি করে, আমাদের ওরকম হাত ধরে আমাদের যাত্রাপথকে সহজ করতে হবে। ফিরছি একটু পরে। ফিরে এলাম বিরতি শেষে। আরও অনেক কিছু জানতে ইচ্ছা করছে, কিন্তু সময় তো সে কথা মানবে না। তো যতটুকু সময় পাওয়া যায়, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। তো যা শুনবো তাই কুড়িয়ে নিয়ে যাব, এবং তোমরাও কুড়াতে থাকো, আমাদের সাথেই থাকো। আচ্ছা, বীজ নিয়ে কি যেন বলছিলে? বীজ হচ্ছে যে আমরা প্রাকৃতিক কৃষি যেটা করছে, যে তারা নিরাপদ বীজ উৎপাদনটা করছে, মানে পরম্পরা বীজ যেটাকে বলে, দেশি বীজ সংরক্ষণ এবং উৎপাদন, সেটা নিজের হাতে যেন বীজটা থাকে, সেই কারণে এটা কৃষকদের মাঝে বিলিয়ে দিচ্ছে। বাহ, এটা যেটা করে, যে ফাইজাপা একটু আগে বললেন যে কৃষি সংঘ করেন চৈত্র সংক্রান্তি রাতে, এবং পহেলা বৈশাখ মানুষ আমরা পান্তা ভাত খেয়ে যেখানে করি, প্রাকৃতিক কৃষি যেটা করছে যে সেটা কৃষকদের বিভিন্ন জেলা থেকে কৃষকদের জড়ো করে তাদের মধ্যে বীজ বিনিময়ের একটা প্রথা চালু করে দিয়েছে। তারা একজন আরেকজনের বীজ আদান প্রদান করছে, নিচ্ছে। এটা একটা কাজ, আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন জেলায়। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর আরেকটু বলবো যে ঢাকায় আমাদের একটা সেন্টার আছে, প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্র। সেখানে আমরা দেখি যে আমাদের নিরাপদ খাবার খুঁজতে অনেক মানুষ আসেন, অনেকেই খুঁজছেন যে যে খাবারটা নিরাপদ আমরা খাবো,
তো এর সাথে সাথে তারাও আবার বীজটা খুঁজতে আসেন যে আমরা কি বীজ লাগাতে পারি। কেউ ছাদ বাগান করছেন, কেউ বারান্দায় যতটুকু জায়গা আছে সেখানেই তারা হয়তো বরবটি একটা গাছ লাগিয়েছেন, ওখানে 6-7টা বরবটি হলো, সেটাই তাদের আনন্দ বিশাল এবং আনন্দ। সেই বরবটিটাই তারা খাচ্ছেন। তো এরকম অনেক পরিবার আছেন যারা আমাদের কাছ থেকে বীজ নিয়ে যাচ্ছেন, এবং তারা যেহেতু এটা দেশি বীজ এবং এই বীজ থেকে বীজ হচ্ছে, সেই কারণে সেটা হচ্ছে আপনার ওরা আবার বীজ বিনিময়ে আমরা যেটা বলি যে তারা বীজ থেকে বীজ করে আবার ওটা আমাদেরকে ফেরত দিয়ে যাচ্ছে। তো ফেরত দিলে যেটা হয় যে এই বীজ আবার আরো অন্যের কাছে ছড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আচ্ছা, পরিবার কিভাবে এই কাজে সহযোগিতা করে? কারণ পরিবারের বাইরে তো আমরা কেউ নই, তাই না? একসময় মানুষ জঙ্গলে ছিল, সেখান থেকে এসে পরিবার গঠন করলো, তখন কয়েকজন মিলে একটা পরিবার হলো। সেই পরিবারের মানুষটা এই কাজকে কিভাবে দেখছে এবং তারা কিভাবে সহযোগিতা এটা করছে? আমরা যেটা বলি এক ধরনের লড়াইয়ের মতো যাচ্ছে আমাদের এখানে। যেমন আমাদের এখানে দেশীয় লাল চাল, দেশি ফসলগুলো যেগুলো আছে বাজারে আপনি দেখতে পাবেন খুব চকচকে ফসলগুলো, দেখতে সুন্দর, পোকা নেই। কিন্তু আমাদের কাছে যখন আসে ক্রেতারা, আমরা ক্রেতা বলি না, আমরা প্রথমত প্রাকৃতিক পরিবার বলি, কারণ তারাও এই লড়াইয়ের সাথে অন্তর্ভুক্ত। তো ওরা যখন এসে এগুলো নিয়ে যাচ্ছে, বাসায় যখন নিয়ে যাচ্ছে, তখন তাদের অন্যান্য সদস্য এটা মেনে নিচ্ছে না, অথবা তার হেল্পিং হ্যান্ড বা তার বাবা অথবা তার হাজবেন্ড অথবা তার ওয়াইফ, মানে এরা মেনে নিচ্ছে না। এইগুলো কি নিয়ে আসছে, বাজারে তো এর চেয়ে সুন্দর ভালো পাওয়া যায়, কেন এই খাবারটা নিয়ে আসছে? কিন্তু এই যে প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসলগুলো তার নিজস্ব গতিতে এবং তার নিজের ইয়েতে সে বাড়ে, তার নিজের মতো দেখতে হয়, এটা কোনো মানে ফ্রেমে আটকানো না। তো ওটা দেখতে তো চকচকে হবে না, এই হবে না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকেই নিজের পরিবারে গিয়ে একটা লড়াইয়ের সাথে যুক্ত। লাল চালটা নিয়ে গেলে পরিবারে হয়তো কেউ খাচ্ছে না, কিন্তু সে চেষ্টা করছে নিজেই অল্প করে তার খাবার মানে জন্য। একই সাথে এই যে তোমরা কালকে যে একটা মানে বিনিময়ের একটা আমন্ত্রণ নিমন্ত্রণ সবাইকে দিয়েছো, আমার মনে হয় এখানে পরিবারকেও ডাকা উচিত, পারিবারিক একটা সম্মেলনও দরকার। কারণ একজন বুঝলো, নারী বুঝলো, পুরুষ বুঝলো না, আর পুরুষ বুঝলো, নারী বুঝলো না, সেই কাজের কোনো সমাধান হবে না। অনেক ধন্যবাদ। তাইলে আমি একটু আবার ফাইজার কাছে যাচ্ছি। আচ্ছা, ওই যে 8 জনের যে খাবার, হ্যাঁ, সেই খাবারটা মূলত কারা এখন তোমার নিমন্ত্রিত আমন্ত্রিত অতিথি কারা? এমনি তো একটা আছে যে ঢাকায় প্রচুর ভিগান মানুষ আছেন যারা এখন ভিগানিজম প্র্যাকটিস করেন। আচ্ছা, এরা এই এই মানুষগুলোর ভিতরে অনেক আছেন যারা আমার একদম রেগুলার, মানে আমার আচ্ছা, কাছে এটার ভিগান, খাবারটা এটার বাংলা শব্দ কি হতে পারে? ভিগান তো ভেজিটেরিয়ানের মতোই, মানে নিরামিষই বলতে হবে, কিন্তু এটার বাংলা তো আমার আসলে জেনে আসা উচিত ছিল, আচ্ছা, মানে না, ঠিক আছে। প্রোগ্রামের ভিতরে উত্তরটা মানে এর দিতে মধ্যে পারলাম কি না। কি পড়ে? হ্যাঁ। মানে এটা আমরা মূলত হচ্ছে আমরা বলি যে মানে উদ্ভিজ্জ খাবার আর কি, এখানে কোনো প্রাণীজ উৎস নাই। আচ্ছা, আচ্ছা। তো এই খাবার যারা রেগুলার খান, সেটা ঢাকা শহরে আসলে খুব একটা রেস্তোরাঁ এটা অ্যাভেলেবল নাই। হ্যাঁ, ভেজিটেরিয়ান আছে, সেখানে হয়তো বা এই পালক পনির বা এই ধরনের জিনিস পাচ্ছে। তো ওনারা আমার একেবারেই রেগুলার আমার ক্রেতা বন্ধু আর কি, বাহ। তাদের কাছে আমি ফুড ডেলিভারি দেই। আর যারা খেতে আসেন, সত্যি বলতে যেহেতু আমি অনেক লোকাল আমাদের মানে কালিনারি হেরিটেজটাকে প্লেট করি এবং সেটাই আমার গল্পের অংশ, আমার এখানে প্রচুর বিদেশি মানুষ আসেন। তো এটা আমার খুব ভালো লাগে যে আমি তখন ওদেরকে আমাদের বৌখুদি বলেন, আমাদের নরম খিচুড়ি বলেন, বা আমরা বলি লাটকা খিচুড়ি, এই জিনিসগুলো যখন ওদের কাছে দেই, তারা খুব এটা অন্যভাবে অ্যাকসেপ্ট করে এবং তখন আমার মনে হয় যে এটাকে আমি পৌঁছাতে পারছি একটা জায়গা পর্যন্ত। তো বিদেশি লোকজনের সংখ্যা এখানে বেশি, বাট দেশীয় আমাদের যারা আসেন বন্ধু বান্ধব, তারা আসলে তো এখানে এত মাছ মাংস এত কিছু পাওয়া যায় ঢাকা শহরে, তারা আসলে এই পরিবেশটার জন্য আসেন, কারণ এটা তাদের জন্য খুব একটা এক্সক্লুসিভিটি দেয় যে তাদের বাইরে আর কেউ নাই। এবং আমার সাথে এই রেসিপিগুলো নিয়ে গল্প, বা এটা এক সময় ছিল এখন কেন নাই, এই গল্পটা জমে আমার ধারণা যে এখানে আমি বৃদ্ধ মানুষ, মানে একটু বয়স্ক মানুষ যারা এসেছেন, সেটা দেশি বিদেশি, তারা আমাকে কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করে। আমার কিন্তু নিউ জেনারেশন ফুড ডেলিভারি যেটা হয় সেটাতে তারা অনেক আগ্রহী, কিন্তু প্রাইভেট ডাইনিং যেটা আমি করি সেখানে কিন্তু ইয়াং জেনারেশনটা
কম, কারণ তারা তো আসলে একটা হ্যাপেনিং জায়গা চায়। সো এইটা আমার জায়গাটা ভীষণ স্লো, মানে যে অস্থির হয়ে আসবে আমার আইডিয়াটা হচ্ছে তাকে শান্ত করা। আচ্ছা, ওই নিউ জেনারেশন যারা, নতুন যারা, তারা কি একটু লজ্জা পায় যে এরকম খাবার খেতে আমি আবার এরকম একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আমার তো শহরেই কত নাগরিক খাবার দাবার আছে? আমার মনে হয় লজ্জাটা না বকুলাপা, ওদের এই জেনারেশনে তো অপশন অনেক, এবং তাদের পরিবার থেকে, বা আমি যখন আমার ছেলের সাথে কথা বলি দেখি, আমি খুব এটাকে মানে মোটামুটি নিজের সাথে প্রমিস করে আমি এটা করেছি যে না, এইটার সাথে ওর পরিচয় থাকতে হবে। কিন্তু এখনকার বাচ্চাদের বাবা মাদের সাথে আলাপে কি খেত এবং সেই খাওয়াটা কেন ওরা খাবে, এটা ওদের জন্য মোটামুটি একটা ইউজলেস, যে কেন ভাই আমি এখন সুজির হালুয়া খাবো, মানে আমি তো ব্রাউনি খাবো। তো এই জেনারেশনকে তো আপনি জোর করে বলবেন না তুমি হেরিটেজ খাও, হেরিটেজ খাও। ওকে আপনার ফিউশন করতে হবে। আমি নিশ্চয়ই সেটা নিয়েও মানে কাজ করবার একটা জায়গা আছে, আপনাকে বলেই যাচ্ছি যে ওদের জন্য কিভাবে আমি এইটাকে প্লেট করব। একদম একদম। এই যে মেয়েদের কাছে বীজ ছিল, হ্যাঁ, নারীর কাছে বীজ ছিল, একটা নারীর বীজ কিন্তু এখন তার সন্তান। তো সেই বীজকে ফাইজা এত সুন্দর করে তৈরি করছে। আমাদের নতুন প্রজন্ম মনে হয় না যে ওরা আর বঞ্চিত হবে। ওরা যদি আমাদের কথা শোনে, তোমরা আমাদের কথা শোনো, শুনে ছড়িয়ে দাও। আসলে আজকের আড্ডাটা না আরও একটু বড় হলে অনেক ভালো হতো। অনেক কথা না বলা রয়ে গেল, তাই না? সময় হয়ে গেছে, কিছু করার নাই, চলে যেতে হবে। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আর জুমে যারা আছেন, অনেকগুলি হাসি মুখ, কথা শুনতে পারলাম না, সেজন্য দুঃখিত। আরেক দিনের জন্য তোলা রইল, ঠিক আছে? একদম মন খারাপ করা যাবে না। সাফিয়া, অনেক অনেক ধন্যবাদ। কালকের আপনাদের আয়োজন সর্বতোভাবে সফল হোক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। সেই সবাই ভালো থাকুন।